সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে। আপনাদের সাথে আছি আমি হাসিব হাসান। দর্শক, আজকে আমরা দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি যারা ক্যাপিটাল মার্কেট নিয়ে সবসময় কাজ করেন, ক্যাপিটাল মার্কেটের বিভিন্ন দিক পর্যালোচনা করে তাদের মতামত দেন এবং ক্যাপিটাল মার্কেটের সংশ্লিষ্ট তারা দীর্ঘদিন ধরে আছেন। আমাদের সাথে আছেন মোহাম্মদ রকিবুর রহমান, সাবেক সভাপতি ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং বর্তমান পরিচালক। রকিব ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আরও আছেন অধ্যাপক মোহাম্মদ মুসা, যিনি ক্যাপিটাল মার্কেট এবং মানি মার্কেট দুটো নিয়েই কাজ করেন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। রকিব ভাই, দীর্ঘদিন ধরে আপনি উপস্থাপনা করেছেন আমাদের এই অনুষ্ঠানে। এখন আপনার অসুস্থতার জন্য আপনি করছেন না, আমরা আশা করছি আপনাকে আবার আমরা পাবো। তো আপনি অনেকদিন ধরে ক্যাপিটাল মার্কেটের সাথে সরাসরি সম্পৃক্ত। এই বিশেষ করে এই যে মোমেন্টটা এখন যে বাজার একটু ভালো হওয়া শুরু করেছিল, তারপরে আমরা দেখছি যে সেখান থেকে আবার একটা গতি হারিয়ে ফেলছে। কতদিন ধরে পড়ছে বাজার, এখন আবার একটু একটু উঠছে, কিন্তু সেই গতিটা নেই। এই গতিটা না থাকার পেছনে আপনার কি মনে হয়, কি কারণগুলো, এবং সেই কারণগুলো আপনারা ডিএসসি বোর্ডে যারা আছেন তারা এটি বিশ্লেষণ করছেন কিনা, সেটি সমাধানের চেষ্টা করছেন কিনা? আমরা এখন আসলে কারণগুলো আইডেন্টিফাই করতে হবে যে আসলে কী কারণ। মাঝখানে যখন বাজারটা ভালো হচ্ছিল, যখন বাজার টার্ন ওভার হচ্ছিল, বাজারে যখন একটা প্রাণ চাঞ্চল্য আসছিল এবং সবাই যখন একটা বিনিয়োগমুখী হচ্ছিল, ঠিক তখনই বাজারের মধ্যে একটা আঘাত আসে। যে কোনো কারণে হোক, চতুর্দিক থেকে যে একটা উঠে যে বাজার মানে বাবেল হচ্ছে, এটা হচ্ছে ওটা হচ্ছে, যদিও সে বাবেল হওয়ার সেই সময় কোনো লক্ষণই ছিল না। আমরা যদি 2009-10 অর্থনীতির সাথে বর্তমান অর্থনীতি আমরা পর্যালোচনা করি, তাহলে আমরা দেখব যে এটা অনেক বেশি বেড়েছে। অর্থনৈতিক অগ্রগতি, অর্থনৈতিক স্ট্রাকচার এবং অর্থনীতির যে বিকাশমান অর্থনীতি এবং এটার যে গ্রোথ এবং এটার যে পরিধি সব অনেক বেড়েছে। এবং মানি সাপ্লাই থেকে আরম্ভ করে সেভিংস বেড়েছে, মানি সাপ্লাই বেড়েছে, মার্কেট ক্যাপিটালাইজেশন বেড়েছে, প্রত্যেকটা জিনিস আমাদের বেড়েছে। কিন্তু সেই অনুযায়ী কাঙ্ক্ষিত যেটা পাওয়ার কথা সেটা আমরা পাচ্ছি না। আজকে অনেক দিন থেকে আমি দেখতেছি বাজার ঠিক দাঁড়াতে পারছে না। এটা 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 আস্তে আস্তে কেবল কিছুদিন পরে আবার কিছু না, এটা তো একটা বাজার হইতে পারে না যে একটা নির্দিষ্ট সীমার মধ্যে যে আস্তে আস্তে 200 পয়েন্ট পড়বে, পরে আবার 200 পয়েন্ট বাড়বে। তাহলে এটা তো আর যাই হলো, একটা বাজার হলো না। তো এটাতে আইডেন্টিফাই করতে হবে যে ব্যাপারটা কি, এটা হচ্ছে কেন। এটা হওয়ার কারণটা হলো আমার মধ্যে যেটা আমি অ্যানালাইসিস করে দেখেছি যে আমরা বলি পুঁজিবাজারে আপনি বিনিয়োগ করেন, আমরা বলি আপনি পুঁজিবাজারে বিনিয়োগ করেন, কিন্তু আমরা বিনিয়োগের মধ্যে না থেকে আমরা সবাই ট্রেডার হয়ে গেছি। বিনিয়োগের পরিবেশটা তো থাকতে হবে। পরিবেশ যদি আপনি সৃষ্টি না করেন তাহলে বিনিয়োগ করবে কি না? এখন হ্যাঁ, সবচেয়ে বড় কথা বিনিয়োগের পরিবেশ থাকার জন্য যে বিনিয়োগের যে শর্তাবলী সেগুলি তো থাকতে হবে, বিরাজমান থাকতে হবে। এখন বাংলাদেশ ব্যাংক যারা বিনিয়োগের লং টার্ম বিনিয়োগ করেন, যেমন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, যারা পৃথিবীর সব দেশে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, মার্চেন্ট ব্যাংক অথবা মিউচুয়াল ফান্ড অথবা ইনভেস্টমেন্ট ব্যাংক, পৃথিবীতে তারাই বিনিয়োগ করে। তো তারা বিনিয়োগ করে, তারা লং টার্মে বিনিয়োগ করে। তারা একটি ভালো কোম্পানির শেয়ার, হয়তো 50 লাখ শেয়ার তারা কিনলো। তো তারা কি করে, তারা 50 লাখ শেয়ার কিনে, কিন্তু তারা শুধু ক্যাপিটাল গেইন দিয়ে তারা বাজারকে প্রভাবিত করে। ক্যাপিটাল গেইনের মাধ্যমে শুধু তারা বাজারে আসতে পারে না। তারা একটা লং টার্ম বিনিয়োগ করবে, তারা এটা ডিভিডেন্ড নেবে অথবা সেটা স্প্লিট করবে, শেয়ার স্প্লিট হলে বা বোনাস রাইট হলে সেটার বেনিফিট নেবে। এবং হয়তোবা এমন হতে পারে যে ঠিক আছে, আমি 50 লাখ শেয়ার আমি কিনলাম, একটা ভালো শেয়ার, সেই শেয়ারটা যদি একটু ক্যাপিটাল গেইনও হয় এবং সেটা যদি ডিমান্ড থাকে, সেখানে আমি কিছু শেয়ার বিক্রি করলাম, যেহেতু আমার ভবিষ্যতে আমার কোম্পানিকে ডিভিডেন্ড দিতে হবে, আয় দেখাতে হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে এখন যেটা বলা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের যে একটা এক্সপোজার লিমিটের যে সীমারেখা, সেটা কি এখন বলা হচ্ছে যে তুমি এক্সপোজার লিমিটে ক্রস করতে পারো। এখন আমি 100 কোটি টাকা আমার লিমিট আছে, আমি বিনিয়োগ করতে পারবো। ঠিক আছে, আমি এখন 100 কোটি টাকা বিনিয়োগ করে ফেললাম। তাহলে 100 কোটি টাকা বিনিয়োগ করার পর দেখা গেলো আমার 20 কোটি টাকা প্রফিট হয়েছে, দ্যাট ইজ 120 কোটি টাকা। এখন বলা হচ্ছে তুমি যে 20 কোটি টাকা যে প্রফিট করেছো, এটা তোমার এক্সপোজার লিমিট ক্রস করে ফেলেছে, অর্থাৎ তোমার 20 কোটি টাকা শেয়ার বিক্রি করে তোমার নিচে আসতে হবে। এটা হলো মার্ক টু মার্ক। বলা হচ্ছে যে ইট ইজ নট কস্ট প্রাইস, তারা বলছে কস্ট প্রাইস না, তোমার যে মার্কেট প্রাইস হচ্ছে এটা। তাহলে হবেটা কি? তাহলে ঠিক আছে, আমি 100 কোটি টাকা শেয়ার কিনলাম, এটা 20 কোটি টাকা 120 হয়েছে, আমি 20 কোটি টাকা শেয়ার বেচলাম, আবার পড়লো, আবার কিনলাম, আবার বেচলাম, আবার পড়লো, আবার কিনলাম, আবার বেচলাম। তাহলে বিনিয়োগ করার যে প্রবণতা, যারা বিনিয়োগ করে মার্কেটে স্টেবিলাইজ করবে, তারা আর বিনিয়োগের মধ্যে থাকছে না, তারা সবাই এখন ট্রেডার মধ্যে চলে আসতেছে। তাতে করে আর যাই হোক, আমরা কোনো অবস্থাতে পুঁজিবাজার এইভাবে স্থিতিশীল হতে পারে না। এই বাংলাদেশ ব্যাংকের একটা বিষয় নিয়ে আসবো, স্যারের কাছ থেকে একটু আসি। স্যার, যেটা হচ্ছে যে রকিব ভাই যে কথাগুলো বললেন, অনেকেই কিন্তু এই কথা বলছেন, আপনি বিভিন্ন আমাদের এই প্রোগ্রামে অনেক সময় আসেন, সবাই কিন্তু এই কথাগুলোই বলে যে আইনের সমস্যা আছে, আপনার বিনিয়োগ পরিবেশ সৃষ্টি হয় নাই।
এখন আসলেই কি আপনি মনে করেন কিনা সেই পরিবেশ সৃষ্টি হয়েছে কিনা? আর রকিব ভাই যে কথাটি বললেন 2009-10 থেকে আমাদের ইকোনমির যে অবস্থা, যতটা গ্রোথ, সেই গ্রোথ যদি আমাদের মানে কনসিডার করেন তাহলে ক্যাপিটাল মার্কেটের এখন কি অবস্থা থাকার কথা? আমি একটা জিনিস আসিফ, আমি মুসা ভাই আসার আগে ছোট্ট একটা কথা বলতে, 2009-10 যদি আমরা 1000 কোটি টাকা যদি আমরা মনে করি যে দ্যাট ওইটাই ঠিক ছিল, নর্মাল ছিল, যে ট্রেডটা 2500, 3000, 3500 কোটি টাকা আমি ধরলাম না। 2009-10 যে অর্থনীতি, সে অর্থনীতি বা যে মার্কেট ক্যাপিটালিজম বা যে কোম্পানি ছিল সব কিছু মিলে যদি আমি নর্মাল ধরি যে 1000 কোটি নর্মাল ছিল তখন, আর বাকিটা বাবেল হয়েছে, সেই অর্থনীতির আজকে এত বছর পরে আইসা এটা মিনিমাম 2500 কোটি টাকা, মিনিমাম 2500 কোটি টাকা হওয়া উচিত, আমি স্যারের কাছ থেকে মিনিমাম 2500 কোটি টাকা ট্রেড হওয়া উচিত। আমি মনে করি আপনার কাছে আসছি। দর্শক কে আছেন, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। আমি নারায়ণগঞ্জ থেকে ওয়াইন বলতেছিলাম। জি বলুন। জি, আমার রাকিব স্যারের কাছে একটা প্রশ্ন, যে আমরা আজকে 3 বছরের বেশি হলো জেনারেশন শেয়ার টাকা দিলাম, অথচ জেনারেশন র্যাট শেয়ার টাকা নেওয়ার আগে ইপিএস ভালো ছিল, ডিভিডেন্ড ভালো দিচ্ছে। এখন র্যাট শেয়ার টাকা 3 বছর হয়ে গেছে, আমরা ওই র্যাট শেয়ারের কোনো ইপিএস তো পাইতেছি না, ডিভিডেন্ড ভালো দিচ্ছে না, শেয়ার আজকে ফেসবুকে লেনদেন হয়ে গেছে, এটা বিএসসি থেকে একবারও কোয়ারি দিল না। দর্শক আপনাকে ধন্যবাদ। এই ধরনের আরো 2-1টি কোম্পানি সম্পর্কে আমরা এরকম অভিযোগ শুনে থাকি এবং এই ব্যাপারে উত্তর আসলে ডিএসসি বা সিএসসি কিংবা বিএসসি দিতে পারবে। তবে একটি বিষয় স্পষ্ট, সেটি হচ্ছে যে কোন শেয়ার আপনার যদি 10 টাকা থেকে 12 টাকা হয় তখন ডিএসসি সিএসসি সবার আগে কোশ্চেন করে, কিন্তু এ ব্যাপারে কেন করে না সেটি তারাই বলতে পারবে। স্যার, প্রশ্নটা ছিল রকিব ভাইয়ের কাছে, বাট এনিওয়ে আমার যেটা মনে হয় আর কি, আমাদের অল ইন্ডিকেশনস যদি আমি ধরি, বাজারের যেই সূচক যেই জায়গায় আছে তার চাইতে আরও বাড়া উচিত এবং বড় রকমের বাড়াই উচিত। বিশেষ করে রিসেন্টলি যে ইন্টারেস্ট রেটের এনভায়রনমেন্ট, সেই অনুসারে আমাদের বাজারে অনেক শেয়ারে ইনভেস্টমেন্ট করার কথা ছিল কিন্তু হয়নি। এটা একটা বড় কারণ হইল বাংলাদেশের স্টক মার্কেটটাও পৃথিবীর অন্য স্টক মার্কেটের মতন কাজ করে না। আমাদের ইনভেস্টাররা 2010 সনে একটা ধাক্কা খেয়েছে। ওই ধাক্কা খাওয়ার পরে সাধারণ বিনিয়োগকারীরা আসলে খুব সতর্ক। ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা বিভিন্নভাবে তাদের হাত পা বাঁধে দেওয়া হয়েছে। রকিব ভাই একটা সুন্দর জায়গায় হিট করেছেন যে একটা ব্যাংক যখন ইনভেস্টমেন্ট করলো তার 20% প্রফিট হইলে তার এক্সপোজার এক্সিট করবে ডেফিনেটলি অ্যাকর্ডিং টু দেয়ার ডেফিনেশন, তাহলে তখন তাকে প্রেশার দিয়ে বিক্রি করা হতো। ওই সময় বাজারটা হয়তো তত ভালো না বিক্রির জন্য, কিন্তু বিক্রি করার কারণে আমাদের ওভারঅল ইন্ডেক্সটা কমছে। এটা একটা চেইন ইফেক্ট আছে। ওই বাজার কমার কারণে আবার সাধারণ বিনিয়োগকারীরা আরও বেশি অস্থির হয়ে যায়, অস্থির হয়ে গেলে আরও বেশি কমিয়ে দেয়। আমাদের মনে হয় এই মুড থেকে আসতে বা বেরিয়ে যেতে হবে। আমি যেটা মনে করি, একটা ব্যাংক যদি 1000 কোটি টাকা ইনভেস্টমেন্ট করে 1200 কোটি টাকা হয়ে যায়, তার ক্যাপিটাল গেইনস 200 টাকা, সে তো আরও রিস্ক কমে গেছে, তার এক্সপোজারটা তো কমে যাওয়া ধরা উচিত। তখন সে 200 কোটি টাকার মতন লস টেক করতে পারবে উইদাউট এফেক্টিং দেয়ার ব্যালেন্স শিট। কিন্তু বাংলাদেশ ব্যাংক কী জন্য এই হিসাবটা এইভাবে করে, দ্যাট ইজ এ মিস্ট্রি। এবং বাংলাদেশ ব্যাংকে খুব সতর্কভাবে এই জিনিসগুলো, তারা কিন্তু অনেক কিছু মডিফাই করেছে। আসলে যেটা হয়েছে আর কি, 2010 সনে বাংলাদেশ ব্যাংকের উপর আমরা বড় রকমের অভিযোগ এনেছি। অভিযোগটা ছিল কি, কমার্শিয়াল ব্যাংকগুলো যখন র্যাকলেসলি ক্যাপিটাল মার্কেটে ইনভেস্টমেন্ট করছিল, বাবল একটা ক্রিয়েট করলো, তারপরে দশ নামলো, তখন স্কোয়ারলি আমরা বাংলাদেশ ব্যাংকে অনেক দোষ দিয়েছি। তারা এখন ওভার রিয়াক্ট করতেছে, অনেক সময় অনেক নিয়ম করছে, সব কিছু যাচাই বাছাই না করে। কথাটা স্যার আপনি বললেন, এই অভিযোগটা কারা দিয়েছেন? আমরা দেখেছি তদন্ত রিপোর্ট, ক্যাপিটাল মার্কেট নিয়ে তদন্ত রিপোর্ট হয়েছে এবং সেটি নিয়েই কথা বলা হয় সর্বোচ্চ মহল থেকে সরকারের, কিন্তু তারা তো সেখানে বাংলাদেশ ব্যাংকের কোনো বিষয় ছিল না। একটা হলো অফিসিয়াল তদন্ত রিপোর্ট, আর একটা হলো সাধারণ মানুষের একটা চিন্তা ভাবনা। এবং যারা নাকি ক্যাপিটাল মার্কেট রিলেটেড চিন্তা ভাবনা করেন, তারা কিন্তু স্কোয়ারলি তখন কথাবার্তা বলছিল বিভিন্ন জায়গার মধ্যে যে বাংলাদেশ ব্যাংক একটা বড় রকমের কাজ করে নাই বিদায় আমাদের এই অবস্থাটা আছে। তখনও কিন্তু একটা লিমিট ছিল কমার্শিয়াল ব্যাংকগুলোর, অনেকেই কিন্তু লিমিট এক্সিড করে শেয়ার মার্কেটে এক্সপোজার নিয়েছে। ওই যে ওভার এক্সপোজারটা করেছে, ওটাকে কমাইতে গিয়ে কিন্তু আমাদের ইন্ডেক্সটা যত কম হওয়া উচিত ছিল তার চেয়ে বেশি কমে চলে গেছে। এবং যেহেতু আমাদের, ইউ মাস্ট এগ্রি উইথ মি, ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের মধ্যে যারা সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা রাখতে পারে কমার্শিয়াল ব্যাংকসগুলো, তখন কমার্শিয়াল ব্যাংকসগুলোর হাতেই কিন্তু টাকা পয়সা আছে, মার্চেন্ট ব্যাংকারদের কাছে টাকা পয়সা নেই। আর আমাদের দেশে মিউচুয়াল ফান্ড, কতবার বলেছি যে এটা আসলে কাজ করতেছে না। তো ইনস্টিটিউশনাল ইনভেস্টারদের জন্য যদি আপনি মার্চেন্ট ব্যাংক বাদ দিয়ে দেন, ব্রোকার হাউসগুলো বাদ দিয়ে দেন, তারপরে যদি আপনার অন্যান্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো বাদ দেন, থাকলো কারা? কমার্শিয়াল ব্যাংক। আর কমার্শিয়াল ব্যাংকে যদি আপনি হাত পা বেঁধে দেন, তাহলে কিন্তু শেয়ার মার্কেটে শেয়ার আসতে পারে না। আরেকটা জিনিস, যেহেতু ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনসগুলো বড় রকমের লস দিয়েছে, স্পেসিফিক্যালি মার্চেন্ট ব্যাংকসগুলো, যারা নাকি লোন দিয়েছিল, মার্জিন লোন দিয়েছিল, পরে নেগেটিভ ইকুইটি হয়ে গেছে, তাদের কিন্তু গাড় সিধা করে দাঁড়ানোর সুযোগ এখন পর্যন্ত অনেকেরই হয়নি। সেই জন্য কিন্তু আমাদের ইনস্টিটিউশনাল ইনভেস্টার ভালো কার্যকরী ভূমিকা পালন করতে পারতেছে না। উই আর রিলাইং অন ইন্ডিভিজুয়াল ইনভেস্টার্স। আর ইন্ডিভিজুয়াল ইনভেস্টার্সদের মধ্যে মেজরিটি কিন্তু আসলে জানে না
শেয়ার কী জিনিস এবং শেয়ারে ইনভেস্টমেন্ট করতে হলে কী কী জিনিসগুলো বিবেচনায় নেওয়া উচিত। আমাদের দেশে এটা আরেকটা ডেভিয়েশনস, পৃথিবীর সব জায়গায় দেখবেন ইন্ডিভিজুয়াল ইনভেস্টাররা মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করে। আমাদের দেশে ইন্ডিভিজুয়াল ইনভেস্টাররা মিউচুয়াল ফান্ডে যান না, সঙ্গত কারণ আছে যে ওখান থেকে ভালো রিটার্ন পাওয়া যায় না। নিজেরা ইনভেস্টমেন্ট করে, নিজেরা ইনভেস্টমেন্ট করতে গিয়ে কিন্তু বাজারটাকে অস্থির করে ফেলে। আর অস্থিরতা কমানোর জন্য কিছু ইনস্ট্রুমেন্ট আছে, বাংলাদেশ শেয়ার মার্কেট এটা আনতেছি না আমরা, কেন আনতেছি না সেটা জানি না। আপনার অপশান আনতে হবে, বাজারে আসতে হবে, ফিউচার্স আসতে হবে, তাইলে কিন্তু আমরা রিস্ক মিটিগেট করার জন্য একটা সুযোগ পাবো, সেই সুযোগটা আমরা পাচ্ছি না। সুতরাং পলিসি মেকার যারা আছেন তাদের কিন্তু অনেক ভালো কিছু চিন্তা করতে হবে, চিন্তা করেই আগাইতে হবে। রকিব ভাই, যে পলিসি মেকার যারা আছে তাদের চিন্তা করতে হবে। স্যারের কথা জোরে যদি বলতে চাই যে পলিসি মেকার আমি যদি বাংলাদেশ ব্যাংককে ধরি, তারা ক্যাপিটাল মার্কেট নিয়ে কাজ করছেন না। আপনারা বলছেন যে করছে না, কিন্তু তারা তো করছেন। এই যে ক্যামেলকো একটা প্রোগ্রাম হলো 2 দিনের কক্সবাজারে, তারা ক্যাপিটাল মার্কেটের সবাইকে নিয়ে গেল এবং তারা তো ক্যাপিটাল মার্কেট নিয়ে কাজ করছে বলেই নিল। বিষয়টা কি সেরকম নাকি? না, আমার 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 কেন জানি মনে হয় যে আমি শুধু একটু অ্যানালাইসিস করে আমার কাছে কেমন মনে হয়, আমার মনে হয় যে গত বছর যে ব্যাঙ্কগুলি যে ডিভিডেন্ড পে আউট করেছে তাদের যে পারফরমেন্স অনেক ভালো ছিল। ইভেন এই জুনে যে ক্লোজিং হবে তার মধ্যে যে সকল কোম্পানি ইপিএস ডিক্লেয়ার করেছে থার্ড কোয়ার্টারে সেগুলি ভালো আসছে, তারপরেও মার্কেট রেসপন্স করছে না। এটা বুঝতে হবে যে আসলে প্রত্যেকটা জায়গাতে একটা একটা সীমিত, কেন জানি একটা প্রত্যেকটা জানি একটা সীমিত হয়ে গেছে প্রত্যেকটা জিনিস। যেমন কারো এই যে কাজ করার কেউ যে এটাকে তুলে ধরবে সেটার মধ্যে আমার মনে হয় কেউ আছে। তারা যে এত বড় একটা প্রোগ্রাম করলো, ক্যাপিটাল মার্কেটে প্রায় সবাইকে নিয়ে গেল এই কক্সবাজার, সেখানে তারা যদি আপনি যে সমস্যাটার কথা বললেন, স্যারও যেটা বললেন যে এই যে মার্কেট প্রাইসে ধরা কথা আছে ক্যালকুলেশনটা, সেটা সমাধান না করে এই ধরনের প্রোগ্রাম কি উপকারী কিনা? না, লাভ হবে না। মার্কেটে যদি ভালো না থাকে, মার্কেটে যদি লেনদেন না থাকে, মার্কেটে যদি স্বতঃস্ফূর্ততা না থাকে, মার্কেট যদি পুঁজিবাজারকে ব্যবহার করে যদি শিল্প এবং কর্মসংস্থানের বন্দোবস্ত না হয়, তাহলে এটা লক্ষ্যমাত্রা কি? তাহলে আর কি? তো এটার জন্য এত আইন, এত কিছু করার দরকারটা কি? এত কিছু ফাঁক ফোকর কোনা দিয়ে ধরতে হবে, এগুলি তাকে লাভ করে যদি মার্কেটে না থাকে। আমার কথা হলো বাইরে থেকে একটা ফোন আছে, দেশের বাইরে থেকে। দর্শক কে আছেন, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি বলুন। ভাইজান, আমি কুয়েত থেকে বলছি, আমার নাম উসমান গনি সেলিম। জি বলুন ভাই। আমি আমন্ত্রিত অতিথি মিস্টার রকিব সাহেবকে একটা প্রশ্ন করতে চাই। উনি যে একটু আগে যে বললেন যে বিনিয়োগ এবং ট্রেড ব্যাপারে যে কথাটা বললেন, আমি ওনার কাছে একটু প্রশ্ন রাখতেছি। আমার প্রশ্নটা হলো, আপনারা যে সমস্ত কোম্পানিগুলো যে ফাইন্যান্সিয়াল রিপোর্ট গুলা দেয়, এই সমস্ত রিপোর্ট গুলোর মধ্যে যে মিথ্যা বানোয়ার বোয়ার যে রিপোর্ট গুলা দেয়, হঠাৎ করে লস থেকে হঠাৎ করে 30% 40% প্রফিট দেখায়, এটার ব্যাপারে কি আপনারা কোনো উদ্যোগ নিলেন কিনা? এটা নিচ্ছেন না কেন? এটা নিলেই তো আপনারা মানুষ বিনিয়োগ করতে পারে। জি ধন্যবাদ আপনাকে। আমার ভাই, আমি এই প্রশ্নটার উত্তর দিতে চাই। উনি অত্যন্ত একটা ভালো প্রশ্ন করেছেন। এটা কারা করে এই কাজটা? আপনি দেখবেন যখন যে সকল কোম্পানি যখন তাদের নিজস্ব ডাইরেক্টররা শেয়ার বিক্রি করে, তখন দেখবেন সেই শেয়ার বিক্রি করার আগে এরকম কিছু কিছু কোম্পানি আইডেন্টিফাই করা আছে, আমি আইডেন্টিফাই করে দেখেছি। তারা ওই শেয়ার বিক্রি করার আগে তাদের ইপিএস ভালো আসে, তাদের পারফরমেন্স ভালো আসে, তাদের ন্যাপ ভালো আসে। যখন এই ভালো আসে তখন শেয়ারের দাম বাড়ে, ওনারা বিক্রি করে দেন। ওনারা ডিক্লারেশন আছে 10 লাখ শেয়ার বিক্রি করবেন, 20 লাখ শেয়ার, 5 লাখ শেয়ার তারা বিক্রি করবেন। আর যখন বিক্রিটা শেষ হয়ে যায় তখন ওনাদের ন্যাবও কমে যায়, তাদের গ্রোথও কমে যায়, তাদের ইপিএসও কমে যায়। তাহলে এই যে একটা প্রবণতা, এই প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে এবং স্ট্রিক্টলি এটা ফলো আপ করতে হবে, এটাকে দেখতে হবে। আসলে এই জিনিসগুলি উনি ঠিকই ধরেছেন যে এই জিনিসগুলি আমাদেরকে ভালোভাবে দেখতে হবে। এবং এই কথাগুলি আমি সবসময় বলি যে এই জায়গাগুলিতে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, স্টক এক্সচেঞ্জ সবাইকে মনিটরিং করতে হবে। যে কোম্পানিগুলি যখনই ভালো পারফরমেন্স দেখায়, তখন তারা যখন শেয়ার বিক্রি করতে আসে, তখন তাদের মধ্যে বুঝতে হবে কোনো উদ্দেশ্য আছে, কারণ তারপরে দেখা যাচ্ছে পরের কোয়ার্টারে তাদের আর সেই পারফরমেন্স থাকে না। তো এই জায়গাগুলিকে আসলে অ্যাড্রেস করতে হবে। আমাদের স্বচ্ছতা, জবাবদিহিতা, কমপ্লায়েন্স অনেক বেশি মানতে হবে। আর আমি যে কথাটা বলার চেষ্টা করছিলাম যে আজকে যে এই যে বাংলাদেশ ব্যাংকের এই যে এক্সপোজারের ডেফিনেশনের মধ্যে কি আছে? আজকে নন লিস্টেড কোম্পানিতে ফাইন্যান্স করছে, একে তো কমার্শিয়াল ব্যাঙ্কগুলির ফাইন্যান্স করা অনেক সীমিত হয়ে গেছে। পেড আপ ক্যাপিটালের 25%, আগে ছিল আপনার লাইবিলিটিসের 10%। যদি আগে করতে পারতো 1000 কোটি, এখন পারে হলো 200 কোটি বা 150 কোটি টাকা। তাও এটার মধ্যে আবার বলা হচ্ছে আপনি যদি কোনো নন লিস্টেড কোম্পানিতে যদি আপনি ফাইন্যান্স করেন তাহলে সেটাও ধরা হবে, তার ওই ডেফিনেশনের মধ্যে আসা যায়। তারপর আপনার প্রেফারেন্সিয়াল শেয়ারও কোনো একটা কোম্পানি আপনি ফাইন্যান্স করলেন, সেটাও আসা যায়। আবার কোনো একটা জায়গাতে আপনার কোনো একটা জায়গাতে বন্ড টন্ডে আপনি ইনভেস্ট করলেন, সেটাও আপনার
এই তাদের এক্সপোজার আইসা যায় ডেফিনেশনে, তাহলে তার টাকা থাকে কি, সে ইনভেস্টমেন্ট করবে কোন থেকে? তো এই জিনিসগুলি আসলে অ্যাড্রেস করতে হবে, এগুলি সমস্যার সমাধান করতে হবে, আসলে পুঁজিবাজারকে গুরুত্ব দিতে হবে। আমি বারবার বলি সরকার বেসরকারি সবকে পুঁজিবাজার, আজকে আপনি ব্যাংক ব্যবস্থা থেকে টাকা নিতে পছন্দ করেন, আচ্ছা ভালো ভালো কোম্পানিগুলি, বড় বড় কোম্পানিগুলি আজকে বাজারে আসে না, তারা ব্যাংক ব্যবস্থা থেকে টাকা নেয়। আরেকটা গ্রুপ দেখা যাচ্ছে এখন আপনি বিদেশ থেকে টাকা নিয়ে আসতেছেন, বাংলাদেশ ব্যাংক তাদেরকে ফেভার করতেছেন, তাদেরকে গ্যারান্টি দিচ্ছেন, আন্ডারটেকেন দিচ্ছেন যে টাকা তারা ফেরত দেবে বাধ্য, তো এটা না দিলে বাংলাদেশ ব্যাংক দেবে, তো ওইটা তারা সুযোগ নিচ্ছেন। কিন্তু পুঁজিবাজার, যে পুঁজিবাজার একটি শক্তিশালী পুঁজিবাজার যেখানে দরকার, আপনার একটা কথা আমাদেরকে বুঝতে হবে যে ক্যাপিটাল মার্কেট ছাড়া পৃথিবীর কোনো দেশে কোনো ডেভেলপমেন্ট এবং কোনো কর্মসংস্থান হয়নি। স্যার এই একটু আগে যে প্রশ্নটা করেছিলাম সেই উত্তরটা যদি দেন যে 2009-10-এর যে আমাদের দেশের অর্থনীতি এখনকার যে অবস্থা আর তখনকার ক্যাপিটাল মার্কেটে যা ছিল সেই অবস্থায় কোন জায়গায় এখন থাকার কথা ছিল? ওটা খুব ডিফিকাল্ট। আর কোন জায়গায় থাকা উচিত সেটা যদি আপনি চিন্তা করেন, আপনি একটা জেনারেল হিসাব করতে পারেন অ্যাভারেজ পি রেশিও সুস্থ থাকা অবস্থায় কত থাকা উচিত। এটার জন্য ধরেন আমাদের পাশাপাশি দেশের যে সমস্ত জায়গা আছে সেখানে যদি চিন্তা করেন, আমাদের এখন অ্যাভারেজ পি রেশিও অফ পাওয়ার মার্কেট ইজ লোয়ার দেন ইন্ডিয়া, লোয়ার দেন পাকিস্তান অ্যান্ড শ্রীলঙ্কা। সুতরাং বাড়ার সুযোগ আছে। ধরেন এখন যদি 14 থাকে আর যদি স্ট্যান্ডার্ডটা হয় 16, আরও 2 পয়েন্ট বাড়ানোর সুযোগ আছে। কিন্তু এই বাড়ানোটা বাড়াবে কে? ইনভেস্টারদের বাড়াতে হবে। ইনভেস্টার আসলে অস্থির আছে, তারা এখন বাড়াতে চায় না, সুতরাং সমস্যাটা হয়ে যাচ্ছে। আমাদের দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাওয়ার সাথে আসলে জিনিসটা হলো কি, আমরা ম্যাক্রো লেভেলটাকে কিন্তু মাইক্রো লেভেলে মিলাতে পারবো না। তখন আপনি যখন ওই ম্যাক্রো লেভেলের পারফরমেন্সটাকে আপনি একটা ইন্ডিভিজুয়াল কোম্পানির সাথে নেন, ইন্ডিভিজুয়াল কোম্পানির কিন্তু যেগুলো ভালো করতেছে সেগুলো কিন্তু অনেক ডেভেলপ হয়েছে। আপনি প্রথম সারির যে সমস্ত প্রত্যেকটা ইন্ডাস্ট্রির টপ যারা লিডার আছে, যেমন ধরেন ফার্মাসিউটিক্যাল লিডার আছে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল, ওরা দেখেন গত 5 বছরই ধরেন 2010 থেকে ওরা কিন্তু ওই সবের চাইতে এখন ভালো আছে। কারণটা কি? এটা মার্কেট অ্যাপ্রিসিয়েট করেছে তাদেরকে, তাদের কনসিস্টেন্সির জন্য, তাদের গ্রোথের জন্য। কিন্তু কোনো কোম্পানি আছে, এই যে যেমন আমাদের ধাক্কাগুলো দেয়, একটা কোম্পানি আছে হাফ ইয়ারলি পর্যন্ত দিচ্ছে 1 টাকা 36 পয়সা, থার্ড কোয়ার্টারে এসে বললো যে তাদের 29 পয়সা লস হয়েছে, এখন 1 টাকাতে চলে গেছে। হঠাৎ করে আমি যেই হাফ ইয়ারলি পর্যন্ত যেই ইনফরমেশনের উপর ভিত্তি করে আমি ইনভেস্টমেন্ট করেছি, আমার ইনভেস্টার হিসাবে আপসেট হয়ে গেছে। তো এই সমস্ত ইন্ডিভিজুয়াল জিনিসগুলো কিন্তু আমাদেরকে খুব ক্ষতি করে। আমাদের দেশে কিন্তু কোয়ালিটি শেয়ার নাই বাজারের মধ্যে খুব একটা বেশি, সেখানে আমরা বিপদে পড়ে যাই। বাজারে একটা ভাইব্রেশন তৈরি করা, বাজারে নতুন ফান্ড আসা, নতুন ভালো কোম্পানি আসা, এগুলোর জন্য কি করা উচিত? অনেক কথা হচ্ছে, অনেক সবাই বলছেন, আপনারাও বলছেন, কিন্তু আসলে তেমন কার্যকর কোনো কিছুই দেখছি না। আপনি যদি দেশের অর্থনীতির সাথে কম্পেয়ার করেন, যদি ব্যাংকের ইন্টারেস্ট রেটের সাথে কম্পেয়ার করেন, সেই হিসাবে বাজারের যে অবস্থা সেটি তো আসলেই নাজুক। আচ্ছা, আমরা অফ দ্য এয়ার কথাবার্তা বলছিলাম, আমাদের ডিভিডেন্ডের উপর যে হারে ইন্টারেস্ট, ক্যাশ ডিভিডেন্ডের উপর যে হারে আপনি ট্যাক্স ধার্য করেন, সেটা একটা ইরিটেশনস আছে। পার্শ্ববর্তী দেশ আছে, ওখানে দেখেন একটা ক্যাপ করে দিয়েছে, ম্যাক্সিমাম ট্যাক্স রেট অন ডিভিডেন্ড ইজ 10%। আপনি বলে দেন না অ্যাডসোর্স থেকে 10% কাটবে, দ্যাট ইজ ফাইনাল। এটা করতে পারলে আর একটু ইম্প্রুভ হইতো। আমরা যারা একটু হায়ার ট্যাক্স ব্র্যাকেটের লোক, তাদের কিন্তু ক্যাশ ডিভিডেন্ড আমরা নিতে চাই না। কি করি? রেকর্ড ডেটের আগে বিক্রি করি, আবার রেকর্ড ডেটের পরে কিনি। এই যে যাওয়া আসার মধ্যে খরচ হয় না, আমার বিনিয়োগ নিরুৎসাহিত হচ্ছে না। এছাড়াও আরেকটা জিনিস আছে, আমি অনেকগুলো ভালো শেয়ার তো পাচ্ছি না। ভালো শেয়ার বলতে আমি বুঝাচ্ছি এমন কোম্পানির শেয়ার যাদের নাকি নাম্বার অফ শেয়ারস পাবলিকের কাছে আছে বেশি এবং টোটাল মার্কেট ক্যাপিটালাইজেশন অনেক বড়। বাংলাদেশে তো এরকম বেশি কোম্পানি নাই। সুতরাং এখানে প্রাইমারি মার্কেটটাকে খুব অ্যাক্টিভেট করতে হবে। প্রাইমারি মার্কেট অ্যাক্টিভেট করার জন্য কী করেন? ইনসেন্টিভ দেন, বলেন 5 বছর পর্যন্ত তোমরা যদি আসো শেয়ার মার্কেটে, তোমাদের অর্ডিনারিলি ট্যাক্স রেট হলো, কর্পোরেট ট্যাক্স রেট হলো 30%, 15% হয়ে যাবে 5 বছর পর্যন্ত। ইউ এনজয় দ্যাট। তখন আমরা ইনভেস্টমেন্ট করলে, রিয়েল সেক্টরে ইনভেস্টমেন্ট করে আমরা ট্যাক্স হলিডে দিই, এখানে এই সুবিধাটা দেন, অনেক ভালো কোম্পানি বাসায় এসে যাবে। বিদেশি কোম্পানি অনেকগুলো, যেগুলো মাল্টিন্যাশনাল কোম্পানি, তারা আসতে চান, আসেন, তাদেরকে বড় রকমের ইনসেন্টিভ দেন, প্রথম 2 বছর বা 3 বছরের একটা বড় ট্যাক্স ব্রেক দেন। আর যারা নাকি লিস্টেড কোম্পানি হবে তার ট্যাক্সের, আর যারা লিস্টেড না তাদের ট্যাক্স যে রেট আছে সেটার মধ্যে দূরত্ব বাড়ায় দেন, দেখবেন অনেকগুলো ইনসেন্টিভ পাবে। হ্যাঁ, প্রশ্ন থেকে যায়, অনেকেই কিন্তু আসলে ট্যাক্স দেনই না, ফাঁকি দেন, তো তাদের জন্য ট্যাক্স রেট কমাইলেও কিছু হবে না। তো সেখানে কিন্তু ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউকে শক্ত হতে হবে, ধরতে হবে যে কারা ট্যাক্স ফাঁকি দিতে চায়। ট্যাক্স ফাঁকিটা যদি ওখানে বন্ধ করেন, তাহলে দেখবেন অনেক কোম্পানি লিস্টেড। ট্যাক্সের বিষয় আসলেন যে 25,000 টাকা পর্যন্ত ট্যাক্স, মানে ডিভিডেন্ডের উপরে ট্যাক্স ফ্রি, কিন্তু এখানে যদি কেউ 100 টাকা পায় তাকেও কিন্তু ট্যাক্স কেটে রাখছে কোম্পানি। হ্যাঁ, এবং ওইটি আনফরচুনেট জিনিস, টাকাটা কিন্তু আপনি ফেরত দিচ্ছেন না, যেটা নিচ্ছেন।
কিন্তু তাহলে আমার এই যে আপনি যে সংসদে যেটা পাস হচ্ছে বাজেট, সেখানে বলা আছে ক্যাপিটাল মার্কেটে কেউ যদি 25,000 টাকা ডিভিডেন্ড পান তিনি সেটা ট্যাক্স দিতে হবে না, কিন্তু তাহলে কিন্তু এটা তো পাচ্ছেন না, তাহলে কোনটা মিথ্যা? এটা মানে পাচ্ছি না, এটা পাচ্ছি, আমরা পাচ্ছি। যেমন ধরেন আমরা ট্যাক্সেবল ইনকাম ক্যালকুলেট করতে গেলে ওই 25,000 টাকা বাদ দিয়ে দিই, কিন্তু আমার সমস্যাটা হলো যে নাকি ট্যাক্স রিটার্ন সাবমিট করার মতন যার ইনকাম নাই, সে শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করেছে, ডিভিডেন্ড নিছে, তার অ্যাড সোর্স থেকে 10% কেটে ফেলছেন, ওই টাকাটা তো ফেরত দেওয়ার তাকে কোনো সুবিধা বাংলাদেশে রাখেন নাই। তার মানে কি, যার ট্যাক্স হবে না তার কাছ থেকে আপনি ট্যাক্স করতেছেন ডিভিডেন্ডকে। দিস ইজ নট দ্য রাইট ওয়ে অফ মেকিং বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট লুক্রেটিভ অ্যান্ড অ্যাট্রাকটিভ। এগুলো অনেক জায়গায় আছে। যেমন ধরেন আমাদের ক্যাপিটাল গেইনস এর উপর, শেয়ার মার্কেটের উপর কারো কারো একদম ট্যাক্স নাই, কারো কারো ট্যাক্স আছে খুব মার্জিনাল। দুইটাকে সমান করে দেন না, যে ক্যাপিটাল গেইনসের উপর একটু বাড়ান, ক্যাশের উপর কমান, আপনি দেখবেন বাজার ভাইব্রেন্ট হয়ে যাবে। কারণটা হলো কি, এখন দেখেন অনেক কোম্পানি কিন্তু স্টক ডিভিডেন্ড দেয়। স্টক ডিভিডেন্ড দেওয়ার একটা কারণ কি, ক্যাশ ডিভিডেন্ড দিলে যারা নাকি ডাইরেক্টর তারা কিন্তু হাই এন্ডের লোক, তাদের ক্যাশ ডিভিডেন্ড হিসেবে নিলে একটা বড় অ্যামাউন্ট ট্যাক্সে দিয়ে দিতে হয়। কিন্তু যদি আপনি স্টক ডিভিডেন্ড দেন, তারপরে যদি শেয়ারগুলো বিক্রি করেন, তার উপর ক্যাপিটাল গেইনস হলে আপনি ট্যাক্স দিতেছেন অনলি 5% হারে, যদি আপনি ইনস্টিটিউশনের সাথে জড়িত থাকেন। আর যদি না থাকেন, আপনাকে 0% হারে ট্যাক্স দিতে দিতেছে। এই যে অসাম্যতা, একটা ইনকাম ক্যাপিটাল মার্কেট থেকে আসছে অলমোস্ট ট্যাক্স ফ্রি, আরেকটা ইনকাম যাদের ট্যাক্স রেট খুব বেশি, অনেক হাই এন্ডে ট্যাক্স রেট করতেছে। রেগুলেটরদের এই সমস্ত জিনিসগুলো ভালো করে দেখতে হবে, না দেখলে হবে না। রকিব ভাই, আমরা যদি প্রথম একজন দর্শক যে প্রশ্ন করেছিলেন জেনারেশন নেক্সট বা এরকম একটা কোম্পানি নিয়ে, যে এই যে সমস্যাগুলো স্যার যে কথাগুলো বললেন, এগুলো যারা রেগুলেটর, যারা আপনি ডিএসসির বোর্ডে আছেন, দীর্ঘদিন ধরে এই ডিএসসির সাথে সম্পৃক্ত, আপনারা এই বিষয়গুলো কি আপনারা কি দেখেন না? এই বিষয়গুলো নিয়ে আপনারা কাজ করেন না, নাকি কে বেশি শেয়ার কিনলো সেটা নিয়েই কাজ করা হয়, তার বিরুদ্ধে তদন্ত হয়, তাকে পানিশমেন্ট দেওয়া হয় এবং তারপরে বলা হয় যে বাজারে স্বচ্ছতা আনার জন্য এটা করতে হবে? এই বিষয়টা শুনবো, একটা প্রশ্ন নিয়ে নিই। দর্শক কে আছেন, আপনার নাম বলে প্রশ্ন করুন। রকিবুর রহমান সাহেবের কাছে আমার প্রশ্ন, উনি ঢাকা স্টক এক্সচেঞ্জের বোর্ডে আছেন, ওনার এই টেলিভিশনে এই সমস্ত আলোচনা ভালো লাগে না, উনি সিদ্ধান্তমূলক আলোচনা করবেন। বোর্ডে আছেন, উনি বাংলাদেশ ব্যাংকের সাথে কথা বলেন না কেন উনি লিমিটেড বিষয়টা নিয়ে? আর আমরা অস্বস্তি বোধ করি ঢাকা স্টক এক্সচেঞ্জের কোয়ারি নিয়ে বিনিয়োগের জি ধন্যবাদ দর্শক। না, উনি বলেছিলেন যে আসলে আমরা বাংলাদেশ ব্যাংকের সাথে কথা বলেছি, বাংলাদেশ ব্যাংকের সাথে আমরা আমাদের সমস্যাগুলি, পুঁজিবাজার সমস্যাগুলি আমরা তুলে ধরেছি, যে বিষয়গুলি আমরা যেমন আমরা বলেছি বন্ড মার্কেট চালু করার জন্য, কারণ বিনিয়োগকারীতে কোনো অপশন নেই, দেয়ার শুড বি মোর অপশনস, সেগুলির ব্যাপারে আমরা তুলে ধরেছি, এবং কীভাবে বন্ড মার্কেট করা যায় সেটাও আমরা একসাথে কাজ করে আমরা কমিটি করে করার জন্য আমরা এই কাজগুলি আমরা বলি, আমরা বোর্ডে থেকে আমরা যতটুকু সম্ভব তার চেয়ে অনেক বেশি আমরা এই বিভিন্ন সমস্যাগুলি আগাচ্ছে না কোনো। কিন্তু এই দর্শক আরেকটি প্রশ্ন করেছেন শেষের দিকে, সেটি হচ্ছে যে তারা অস্বস্তি বোধ করেন ডিএসসির কোয়ারি নিয়ে। আপনি বাজার ঠিক করতে পারছেন না, আপনি কোম্পানিগুলোকে ধরতে পারছেন না, আপনি যে সমস্যাগুলো আছে সেগুলো এনবিআর, বাংলাদেশ ব্যাংক, আপনি বিএসইসির সাথে করতে পারছেন না, কিন্তু একজন বিনিয়োগকারী যে বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে, বারবার প্রতারিত হচ্ছে এই বাজারে এসে, সে যখন কোনো কোম্পানি শেয়ার কিনে একটু বাড়া শুরু হয়, তখন যে ডিএসসি যে কোয়ারিগুলো দেয় এবং ওই শেয়ারটা কিন্তু আর বাড়ে না, আপনি ভালো জানেন। এই যে অস্বস্তি বোধ, এবং এটা সবাই করে, এটা আমি একটা লোক খুঁজে পাইনি আপনাদের এই ডিএসসির মেম্বার ছাড়া যে তারা এই ডিএসসির কোয়ারিতে সন্তুষ্ট। তাহলে এটা কার স্বার্থে দেওয়া হয়, কেন করা হয়? এটা তো বিএসসির যে রুলস, সেখানে কিন্তু এখানে কোথাও বলা নেই যে এটা করতে হবে। বলা আছে যে আপনি যদি কোনো অস্বাভাবিক কিছু মনে হয়, তাহলে শুধু বাড়লি অস্বাভাবিক মনে হয়, এটা অনেকবার এই আলোচনা হয়েছে কিন্তু কোনো সমাধান হয়নি। এটা তো অ্যাকচুয়ালি ডিমার্চেন্ট স্টক এক্সচেঞ্জের ম্যানেজমেন্ট ইজ অনেক ফ্রি আর কি। আপনি ইচ্ছা করলে বোর্ড কিন্তু সবকিছু নিয়ন্ত্রণ করতে পারে না, বোর্ড কিন্তু সবকিছু চাপিয়ে দিতে পারে। বোর্ড তো কোশ্চেন করতে পারে না, আমার মনে হয় বোর্ড এত বেশি ইন্টারভেনশন করতে পারবে না। এটা যে আমাদের যে কোয়ারিজ যে সংস্থা যেটা আছে, যেটার সাথে সিআরও, সেটা টোটালি ইজ আন্ডার বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, তার সাথে সম্পূর্ণ। কিন্তু আমরা সিআরওর ব্যাপারে কিন্তু আমরা শুনি যে উনি আমেরিকার পাসপোর্টধারী এবং ওইখানে থাকার জন্য উনি ওইখানে বেশিরভাগ সময় থাকেন। তাহলে কাজটা কে করেন? না, ওই ডিপার্টমেন্টে কাজ করেন উনি, বাইরে থাকেন কেন আমি ঠিক অতটুকু আমি যেটা বলছি আর কি, এটা সিআরও যে কাজগুলি করেন সে কাজগুলি ইন্টারভেনশন করার ক্ষমতা কারণে এখানে এটা একমাত্র জবাবদিহিতা তিনি বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন করেন। বোর্ড যে কাজগুলি করে, বোর্ড চেষ্টা করে মার্কেট নিয়ে কথা বলে, মার্কেটের ডিফিসিয়েন্সি নিয়ে কথা বলে, এবং সেগুলি তুলে ধরার জন্য বিভিন্ন জায়গাতে দেন দরবার করে না যে একেবারে ঠিক না। ঠিক আমাদের মতো আমরা যখন ছিলাম দায়িত্বে, তখন আমরা যেরকম
দৌড়াতে পারতাম, আমরা সরাসরি সরাসরি যেতে পারতাম, সরাসরি মুভ করতে পারতাম। ইচ্ছা করলে তো আমি সে কাজটা এখন করতে পারি না, ইচ্ছা করলে তো আমি সেটা করার আমার কারণ আমার একটা জায়গা থেকে তো করতে হবে। সেই জন্য বোর্ডে আমরা এই কাজগুলো আমরা বোর্ডে বলি, আমরা বোর্ডে মার্কেট নিয়ে কথা হয়, তখন আমরা যে লুপহোলসগুলি আছে সেগুলো আমরা তুলে ধরি এবং সেগুলি একটু সমস্যার সমাধান করার জন্য আমরা বোর্ডকে বলি, বোর্ডের চেয়ারম্যানকে বলি মুভ করার জন্য বলি, এবং ম্যানেজমেন্টকে আমরা চাই যে ম্যানেজমেন্ট স্ট্রং হোক, ম্যানেজমেন্ট স্ট্রং হয়ে ম্যানেজমেন্ট কাজগুলি করুক, ম্যানেজমেন্ট কাজগুলি করলে আরও বেটার আমি মনে করি। ম্যানেজমেন্ট যদি মুভ করে অ্যাকর্ডিং টু দ্য ডাইরেকশন অফ দ্য বোর্ড যে বাজারকে স্টেবিলাইজ করার জন্য, ভালো করার জন্য, গতিশীল করার জন্য যে সিদ্ধান্তগুলি বোর্ড দেয় সেগুলির পরিপ্রেক্ষিতে সেগুলির চিন্তাভাবনায় যদি বোর্ড কাজ করে, বোর্ডের ম্যানেজমেন্ট যদি কাজ করে তাহলে আরও ভালো হয় এবং সে অনুযায়ী ম্যানেজমেন্ট ট্রাই করে। কিন্তু যারা আমরা বারবার বলি অথবা অনেকে বিরক্ত হয়, আমি তো বলার কিছু নেই, অনেক হয়তো দর্শক অনেক বিনিয়োগকারী বিরক্ত হন, আপনারা এত কথা বলেন হয় না, তো আমরা কি করব বলেন? আমরা তো এটা তো সরকারকে আসলে সরকারের একটা মোটিভেশন প্রয়োজন আছে ক্যাপিটাল মার্কেট নিয়ে। না ভাই, প্রত্যাশাটা মানুষের সবার বেশি, কারণ আপনাকে দেখেছেন যারা ক্যাপিটাল মার্কেটে 10 বছর 15 বছর ধরে আছেন সবাই দেখেছেন, কিন্তু আপনি সেই আমল থেকেই আপনি কথা বলছেন। তাহলে আপনার এখন যে আপনি যেটা বললেন হয়তো সরাসরি আপনার ওই ক্ষমতাটা নাই আইনের কারণে, কিন্তু সবার তো প্রত্যাশা থাকে রকিবুর রহমান এটা করবে। আমি তো বোর্ডে আমাদের প্রত্যেকটা সময় প্রত্যেকটা বোর্ড মিটিংয়ে সিচুয়েশন অফ দ্য ক্যাপিটাল মার্কেট সিচুয়েশন নিয়ে আলোচনা হয়, এটা একবার এজেন্ডায় দেওয়া আছে, কারণ এটা আমরা বাধ্য করেছি যে প্রথমে আমরা এটা নিয়ে আলোচনা করবো কি অবস্থা। আমার কথা হলো যে আমার কেন জানি মনে হচ্ছে সরকার প্রধান একটি শক্তিশালী পুঁজিবাজার চা, এটা আপনিও জানেন, উনি বলেছেন কি জন্য বলেছেন, যে দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য এটা হলো সবচেয়ে ভালো ব্যবস্থা, কারণ দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য আপনার পুঁজিবাজার থেকে টাকা সংগ্রহ করবেন লং টার্মে, ব্যাংক ব্যবস্থা থেকে এই টাকা সংগ্রহ করা যাবে না। বিগত দিনে ব্যাংক ব্যবস্থা থেকে এই টাকা যারা সংগ্রহ করেছে তারা সবাই আজকে খেলাবিহীনে পরিণত হয়েছে, বড় বড় ইন্ডাস্ট্রি যারা করেছে, আপনি দেখেন সব কিছু দেখেন। কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে সবাই ব্যাংক ব্যবস্থা থেকে টাকা নিতে চায়, কিন্তু ক্যাপিটাল মার্কেটে আসতে চায় না, সেটা হয়তো জবাবদিহিতার কারণে, মনার মানসিকতার কারণে। তো সরকারকে তো বাধ্য করতে হবে যে না, তুমি এই পর্যন্ত এই টাকা তুমি ব্যাংক ব্যবস্থা থেকে নিতে পারো। সরকারকে বাধ্য করার বিষয় না, সরকার তো দেশের জন্যই কাজ করে, দেশের মানুষের জন্য। সরকারকে তো বোঝাতে হবে, সে বোঝানোর দায়িত্ব যাদের, তারা হয়তো ঠিকভাবে করছেন না। আমি এরকম আপনার কাছে আসবো স্যার। এইখানে যে একজন দর্শক যে কথাটা বললেন, এই যে বিব্রত হওয়া, তারা এই বিষয়টা নিয়ে কিন্তু অনেক আলোচনা হয়েছে এবং এই বিষয়টা খুবই ছোটখাটো একটু বিষয়, কিন্তু বিষয়টা বড় আকারে আসে তখনই যখন বাজারের অনেক সমস্যাগুলো রয়ে গেছে। আমি কয়েকদিন আগে একটি ব্রোকারেজ হাউসে গিয়েছিলাম, টপ 5 ব্রোকারেজ হাউসের মধ্যে একটা ব্রোকারের সিইওর সামনে ছিলাম। বাজার 10:30 বাজে, 10:35-এর সময় ডিএসসি থেকে ফোন দেওয়া হয়েছে তাকে যে আপনার এই হাউস থেকে এই শেয়ারটা কেনা হচ্ছে, এত কেন কিনছেন। 5 মিনিটের মধ্যে ডিএসসি থেকে ফোন দেওয়া হয়েছে। তারপরে আমার সামনে বসে ওই সিইও তার টপ ট্রেডারকে ডেকে বলল যে আপনার এটা বন্ধ করেন, বাই করা যাবে না। তো যিনি কিনছেন তার সমস্যাটা কোথায়? ওই কোম্পানিটা আমি তারপরে লক্ষ্য করেছি, খোঁজ নিয়ে দেখেছি, তারপর ওই কোম্পানির 20% দাম কমেছে। একটা জিনিস যেটা হয় আর কি, যে এই হাই ভলিউম ট্রেড অনেক সময় কিন্তু বাজার ম্যানিপুলেশন করার জন্য কাজ করে। তো ম্যানিপুলেশন করে যদি প্রাইসটা বাড়ানো হয়, এক সময় দামটা কমবে। সুতরাং ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জ একটু এই ব্যাপারে সতর্ক হয়, পৃথিবীর অন্য জায়গায় এত বেশি সতর্ক হতো না। কিন্তু আমাদের দেশে সতর্ক হওয়াটা খুবই, আইনের মধ্যে থাকাটা খুবই মানে দরকার, আইনের বাইরে যাওয়াটা দরকার না। কিন্তু আপনার যে মেইন কাজগুলো বাজারকে ঠিক করার জন্য, সেগুলো আপনি না করে এইসব ছোটখাটো বিষয় নিয়ে এমনভাবে আপনি উপস্থাপন করছেন যাতে যে বিনিয়োগকারী আছে তিনিও বলেন যে আমি এটা বিক্রি করে চলে যাই। এই জায়গায় একটা ফোন নিয়ে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, দর্শক কে আছেন, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি গুলশান থেকে জাহাঙ্গীর বলছি। আমি রকিব সাহেবকে একটা প্রশ্ন করতে চাই যে আমরা সবসময় দেখে আসছি রকিব সাহেব খুবই ভোকেল প্রথম থেকেই ছিলেন মার্কেটের ব্যাপারে, মার্কেটটাকে একটা চাঙ্গা পর্যায়ে নিয়ে যাওয়ার ব্যাপারে। কিন্তু আমরা যারা বিনিয়োগকারীরা গত 6-7 বছর আগে আমরা ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়ে এই বছরের প্রথম দিকে যখন আমরা একটু আশার আলো দেখছিলাম, তখন তারপরে কিছু মহলের আপনার বিরূপ মন্তব্যের পরে মার্কেট যে এই যে আপনার ডাউন হলো, আপনার 2000-এর উপরে টার্নওভার ছিল, সেখানে এখন 400, 500, 600 টার্নওভার। তো আপনারা কেন সিরিয়াসলি উদ্যোগ নিচ্ছেন না এই মার্কেটটাকে আমাদের এই লস কভার করার জন্য, প্লাস মার্কেটটাকে ভায়াবল করার জন্য? কারণ আপনাদের তো একটা নৈতিক দায়িত্ব আছে, বিশেষ করে আপনি ইউ টুক দি লিড রোল, উই হ্যাভ সিন। ধন্যবাদ রকিব ভাই, প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে নিব স্যারের কথাটা শুনে। না, আমার যে কথাটা হলো আর কি, যে
সব প্রতিষ্ঠানকে সব কাজ করার দায়িত্ব আমরা দিইনি। ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জ সেলফ রেগুলেটরি সংস্থা হিসেবে তারা কিন্তু ফ্যাসিলিটেটর হবেন, তারা বাজারকে গইরা দেবেন না। বাজারটা গড়তে হবে আমাদের, আমরা যারা ইনভেস্টার আছি। আমরা যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নেই, বাজার অটোমেটিক্যালি হবে। কিন্তু আমাদের দেশে এই সঠিক সিদ্ধান্তটা হয় না, কারণটা অনেক সময় রেগুলেটরি যেই সমস্ত প্রবলেমগুলো ক্রিয়েট হয় সেগুলো কিন্তু আমাদের সাধারণ বিনিয়োগকারীদের বা ওভারঅল মার্কেটের বাইরে হয়ে যায়। সেই সময় কিন্তু নেগোসিয়েশনটা করতে হয়। আমাদের এখানে ঢাকা স্টক এক্সচেঞ্জ একটা অথরিটি আছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আছে, এবং বাংলাদেশ ব্যাংক আছে, আবার আপনি ইন্স্যুরেন্স কোম্পানির রেগুলেটর আছে। অল দি রেগুলেটরসদেরকে অনেক সময় বসতে হয় যে কোন সময় কোন কথাটা বলতে হবে। এই যে হঠাৎ করে দাম কিছুটা বাড়তেছিল, ধাক্কাটা লাগলো কোন জায়গায়? বাংলাদেশ ব্যাংক হঠাৎ করে তাদের একটা মনিটারি পলিসির স্টেটমেন্টের মধ্যে একটা মন্তব্য করে বসলেন। ওই মন্তব্যটা আমরা নেগেটিভলি নিলাম, শেয়ার মার্কেটের মধ্যে একটা পানি নেমে গেল। আসলে এই মন্তব্যটা করার দরকার নেই। বাংলাদেশ ব্যাংক তো সব কিছু পাবলিকলি বলা উচিত না, তারা মরাল সুয়েট করবে, তারা গোপনে কথা বলবেন। ওপেনলি বললে তো এটা একটা রিয়াকশন আছে। সেই জন্য আমেরিকার মতন জায়গায় সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট, ওখানে বলা হয় চেয়ারম্যান কী করবেন না করবেন সেই জন্য গবেষণা করে, তখন তারা ওপেনলি কখনো কথাবার্তা বলেন না। তখন এটা একটা বড় দায়িত্ব, ওদের একটা স্টেটমেন্ট অনেক মূল্যবান। তো সেই হিসাবে আমি বলি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বাংলাদেশ ব্যাংক, এরা যত কম কথা বলেন, বেশি কাজ করেন তত ভালো। এবং ওই পলিসি বান্ধব যদি লোক না থাকে হবে না। আমি যদি প্রশ্ন করি, যারা নাকি বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট সম্পর্কে কাজ করবেন বাংলাদেশ ব্যাংকে, ডু দে হ্যাভ প্রপার ম্যান পাওয়ার দেয়ার, ক্যাপাসিটি আছে কিনা, ওই লোকগুলো ক্যাপিটাল মার্কেট সম্পর্কে বোঝেন কিনা? যদি না বোঝেন, ওদের কাছ থেকে ভালো ডিসিশন পাওয়া যাবে না। অলওয়েজ ইউ উইল গেট দ্য ডিসিশন বেসড অন মার্কেট অ্যাকশন। তারা রিয়েক্ট করবে, কখনো প্রোঅ্যাক্ট করবে না। আর প্রোঅ্যাক্ট না করলে বাজার কিন্তু কখনো দাঁড়াবে না। সেই জন্যই সেখানেই সরকারের মধ্যে অনেক পার্থক্য। মোদির সরকার এসে ইন্ডাস্ট্রিয়াল বান্ধব অনেক কাজ করে ফেলেছেন অলরেডি। এবং ক্যাপিটাল মার্কেটের জন্য একটু আগেই রকিব ভাই ইন প্রাইভেট বলতেছিলেন যে যেগুলো গভর্নমেন্ট ইনস্টিটিউশনস আছে, এন্টারপ্রাইজ আছে, যাদের শেয়ার 25%-এর কম ছিল, সরকার ফোর্স করেছে তাদেরকে 25% শেয়ার অফলোড করতে হবে। আমাদের দেশে এটা করা যায় না। আমাদের দেশে যে সমস্ত ভালো ভালো কোম্পানিগুলো আছে আনা যায় না, সেবি সিদ্ধান্ত দিয়েছে, যেই এটা গভর্নমেন্টের একটা প্রতিষ্ঠান তো নিয়েছে। আমার কথা হলো কি, এগুলো প্রোঅ্যাক্টিভলি চিন্তা করতে হবে। কেন ফাইন্যান্স মিনিস্টার বারবার বলতেছেন যে আমার সরকারের প্রতিষ্ঠান প্রায় 25টা না কয়টা আছে, আমি বাজারে নিয়ে আসবো, 26টা ছিল। এই কথাটা তো আমি গত 2010 থেকে শুনতেছি, 17 বছর 7 বছর। যদি উনি না পারেন, তাহলে সামহাওয়ার দেয়ার ইজ সামথিং রং। ডিসিশন উনি দেন না, বা ওনার ডিসিশনের কোনো দাম নাই। যারা দাম দেয় না তাদেরকে যদি তুমি নাজ না করতে পারেন, কথাটা না বললেই পারেন। আমাদের ওই সমস্ত জিনিস যে কথাটা বললো, এটার সাথে দর্শকের প্রশ্নটা যদি বলেন। না, দর্শক তো যে কথা বলেছি, আমি দর্শকের ইচ্ছা করলেও তো আমরা এত কাছে, মানে আমি এত মুভ করতে ইচ্ছা করলে তো আমার পক্ষে এত মুভ করা তো সম্ভব না। এখন আমি তো একটা সীমাবদ্ধতার মধ্যে আছি। এখন আমি একটা বোর্ডে আছি, ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর, বোর্ড পরিচালিত হয়, ম্যানেজমেন্ট ইজ সেপারেট। তারপরেও আমি যতটুকু পারি আমার ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে আমি চেষ্টা করি মার্কেটটা ভালো করার জন্য। যেখানে যেটা বলার দরকার, হয়তো এগুলো ফ্লাশ না বা ফ্লাশ করার সুযোগও নাই বা উচিত না, সেখানে আমি চেষ্টা করি। আমি চেষ্টা যে করি না এটা কোনো কথা না, কিন্তু আমি অনেক চেষ্টা করি। কিন্তু কথা হচ্ছে সরকারকে তো বুঝতে হবে আসলে একটি পুঁজিবাজারকে ভালো করবে কারা। একটা পুঁজিবাজার যখন ক্ষতিগ্রস্ত হয়, একটা পুঁজিবাজার যখন ডিপ্রেশনে থাকে, তখন সে দেশের অর্থ মন্ত্রণালয়, অর্থমন্ত্রী এবং সে দেশের গভর্নর, আপনি সেন্ট্রাল ব্যাংকের গভর্নর বলেন, আর ওই আমেরিকার ফেডারেল রিজার্ভ ব্যাংকের গভর্নর বলেন, আর ভারতের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর বলেন, তারা মুভ করে যেটা কি হলো যে ঠিক আছে আমাকে ইন্টারেস্ট রেট কি কমাই দিতে হবে। একটু ইন্টারাপ্ট করি যে আমেরিকার কথা বললেন, ইন্ডিয়ার কথা বললেন, এবং চায়নায় আমরা দেখেছি কিছুদিন আগে যে ক্যাপিটাল মার্কেটে ক্রাশ করলো। তারা যেভাবে সরকার, এই কেন্দ্রীয় ব্যাংক এবং ক্যাপিটাল মার্কেট রেগুলেটর যারা আছেন, তারা যেভাবে একদিনে বসে ডিসিশন নিয়েছেন এবং তারপরে ক্যাপিটাল মার্কেট তাদের দেশে আগের চেয়ে আরো ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। আমাদের দেশের এই স্যার যেটা বললেন যে সমস্যাগুলো, তাহলে যারা এগুলো পরিচালনা করেন, যারা তারা বসেন না, তার মানে তারাই চান না বাজার রাইট। এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চাচ্ছেন, মাননীয় অর্থমন্ত্রী চাচ্ছেন, কিন্তু যারা ইমপ্লিমেন্ট করবে, যারা দায়িত্বে আছেন, তারা যদি না বুঝেন, তারা যদি এটাকে গুরুত্ব না দেন, তো এটা পারবে কেমনে, এটা ভালো হবে কেমনে? তারাই যদি, আমি সরকার প্রধান হিসেবে চাচ্ছি যে ক্যাপিটাল মার্কেটকে ইউটিলাইজ করা হোক, পুঁজিবাজার থেকে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় টাকা নেওয়া হোক, ভালো ভালো প্রজেক্টের জন্য টাকা নেওয়া হোক। এবং সরকার যে পাওয়ার প্রজেক্ট করছে, জ্বালানি খাতে প্রজেক্ট করছে, এই যে বিদ্যুৎ প্রতিমন্ত্রী 8 মাস আগে বললো যে ওনারা কোম্পানি করে সেটা শেয়ার ফ্লট করবেন, এখানেও করবেন, সিঙ্গাপুর করবেন, বোথ দ্য সাইড আমাদেরকে বলছে তৈরি হওয়ার জন্য। আজ পর্যন্ত একটা প্রজেক্ট আসছে?
সরকারের পক্ষ থেকে টাকা নেবার কোনো এটা তো একটা প্রথম সরকারকেই এটা চিন্তা ভাবনা করতে হবে, আমার কিছু টাকা তুলতে হবে, আমার এখানে কিছু ফান্ডিং তুলতে হবে, আমার কিছু জনগণকে সম্পৃক্ত, জনগণের হাতে সঞ্চয়ের টাকা আছে তার একটি অংশ, নন রেসিডেন্ট বাংলাদেশের কাছে প্রচুর টাকা আছে তার একটি অংশ টাকা নিয়ে আমাকে আমার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা আমার পাওয়ার প্রজেক্ট, আমার জ্বালানি খাত, আমার গ্যাস খাত, বিভিন্ন আমার ইনফ্রাস্ট্রাকচারে আমিও করব। হোটেল মোটেল সরকার চালাচ্ছে, এগুলি কি চালায় পৃথিবীর কোনো দেশে? আজ আছে কোনো দিন? তো সরকার তো যারা এগুলি পরিচালনা করেন তারা ছাড়তে চান না, তারা হয়তো মনে করেন যে এটা আমাদের একটা সুযোগ সুবিধা, এটা আমার প্রিভিলেজ, আমি এটা ছেড়ে দিলে এটা আমার থেকে অনেক কিছু চলে যায়। আসলে তা ঠিক না। উনি যদি 25% শেয়ার ছেড়ে দেয়, 49% শেয়ার ছেড়ে, ইভেন 50% শেয়ার ছেড়ে দেয়, কিন্তু ম্যানেজমেন্ট কার হাতে থাকে? ম্যানেজমেন্ট সরকারের হাতে থাকে। কথা হলো একটা, তাকে জবাবদিহি তার আন্ডারে আসতে হয়, তাকে জবাবদিহি করতে হয়, প্রত্যেকটা কাজের জন্য জবাবদিহি করতে হয়, অ্যাকাউন্টসের জন্য জবাবদিহি করতে হয়। তো এই জন্য সরকারের যারা এই নীতি নির্ধারণে যারা ইমপ্লিমেন্ট করবে, সরকার কি, সরকার তো একটা আইডিয়া দিবে, মাননীয় প্রধানমন্ত্রী তার সরকার বলবে সেই কোন কোন খাতে কি কি চাচ্ছে, তো ইমপ্লিমেন্ট করবে কারা? ইমপ্লিমেন্ট কারা? ওই সকল সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীরা যারা ইমপ্লিমেন্ট করবে। তারাই যদি না বুঝে, তাদের মধ্যে যদি আন্তরিকতা না থাকে, তারাই যদি এটা নিয়ে মাথা না ঘামায়, তাহলে আর এটা আমরা চিৎকার করে, অমুকি চিৎকার করে, এটা কিভাবে হবে আমি তো বুঝলাম না। স্যার একদম শেষ পর্যায়ে তাহলে কি হতাশার চিত্রই আমরা দেখছি? না, হতাশ হওয়ার কিছু নেই, হতাশ হওয়ার কারণ নেই। ন্যাচারাল একটা গতি আছে, এই গতিতে চলবে। এবং আমি তো আশাবাদী বাংলাদেশের ইকোনমি সম্পর্কে, এক সময় না এক সময় এটা রিফ্লেক্ট হবে। বড় সমস্যাটা হয়েছে কি, বাংলাদেশের মার্কেটটা এফিশিয়েন্ট না, বাংলাদেশ যেটা বলি দক্ষ না। দক্ষ হইলে কিন্তু এই সমস্যাগুলো থাকতো না। এই দক্ষতা বাড়ানোর জন্যই কিন্তু এই যে ডিমিউটিলাইজেশন করা হয়েছে, তো ওটার রেজাল্ট আমরা এখন পর্যন্ত পাইনি, হয়তো পাবো। একটা জিনিস আমি যেটা বলবো, আমাদের ইনফরমেশন ডিসেমিনেট করার মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ একটা প্রোঅ্যাক্টিভ রোল প্লে করতে পারে। ওই রোলটা তারা কখন প্লে করবে আমি জানি না। এই যে কোম্পানিগুলোর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসগুলো আছে, অনেক কোম্পানি কিন্তু তাদের ওয়েবসাইটে গেলে ভিতরে যাওয়া যায় না, ভিতরে গেলে দেখা যায় ওই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলো দেখার কথা দেখা যায় না। তো যদি বাংলাদেশ ঢাকা স্টক এক্সচেঞ্জ বা চিটাগং স্টক এক্সচেঞ্জ একটা সেপারেট পোর্টাল দিয়ে এই ইনফরমেশনগুলো তাদের কাছে আছে, কিন্তু তারা যদি পাবলিকের অ্যাক্সেস দিয়ে দেয় তাহলে অনেক ইনফরমেশন পাওয়া যায়। আর ইনফরমেশনগুলো পাইলে কিন্তু আমি যুক্তি নির্ভর একটা ইনভেস্টমেন্ট করতে পারি। এগুলো কিন্তু একটু দেখতে হবে দক্ষতা বাড়ানোর জন্য। আর একটা জিনিস আমি যেটা মনে করি আর কি, আপনারা কি দেখেছেন, 8900 ইন্ডেক্স দেখেছেন, আবার 3300 ইন্ডেক্স দেখেছেন, এখন 55 থেকে 57-র মধ্যে দেখেছেন, আবার একটা জাপ দেবে। একটু ধৈর্য ধরতে হবে আমাদেরও। আমরা কিন্তু ট্রেডার মেন্টালিটি আছি যে আজকে ইনভেস্টমেন্ট করব, 2 দিন পরে এটা থেকে ফল পাবো। এইটা কিন্তু স্টক মার্কেটের আসলে বিহেভিয়ার না। আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে লং টার্মের জন্য। আপনি যদি ভালোভাবে ইনভেস্টমেন্ট করতেন, ব্যাংকে গত বছরের শেষের দিকে আপনি কিন্তু ডাবল প্রফিট করতেন। ইনভেস্টর হিসেবে এটা আমাদের বুঝতে হবে। আমার কথা হলো, হতাশ হওয়ার কিছু নাই। বাজার কিন্তু তার গতিতে চলবে এবং বাজার ভালো হবে, আমি দৃঢ় বিশ্বাস করি। আশাবাদী বাজার ভালো হবে। স্যার আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এই অনুষ্ঠানটির উল্লেখযোগ্য অংশ আপনারা কালকে পড়তে পারবেন দৈনিক শেয়ার বিজে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আগামীকালকে দেখা হচ্ছে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।